আসলে মানে আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, যে রেকর্ড যদি হয় তাহলে দেখবেন যে একটা লাল ডট উঠে থাকে, হ্যাঁ। হ্যাঁ উঠছে। এবার উঠছে, মানে ক্লাস শুরু করার আগে এটা একটু খেয়াল করবেন, তাহলে হয়তো আর মিস্টেক হবে না। আচ্ছা ভাই, আমার এখানেও কি রেকর্ড হবে নাকি? আহ, না, আপনাদের ওখানে রেকর্ড হবে না, তো হবে মানে আমি কো-হোস্ট আছি তো, এটা বলতে। তাদের নামের পাশে এরকম ডটটা উঠে থাকবে। আমার এখানে রেকর্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু আসলে মানে রেকর্ড হচ্ছে ক্লাউডেই। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা ভাই, এই যে আপনার গ্রিনের রেড এর ভ্যালু হচ্ছে 255, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার গ্রিনের সর্বোচ্চ ভ্যালু কত? 255। 255, হ্যাঁ। আমি যদি সবগুলারই 255 দিয়ে দিই তাহলে কি হবে, পুরোটা সাদা হয়ে যাবে। ও এই যে, অর্থাৎ সবগুলা যখন 255 হয়ে যাবে তখন সবগুলার ভ্যালু হচ্ছে সাদা হয়ে যাবে। এখন একটা যদি কম বেশি হয়, এটা তাহলে খুবই চেঞ্জ হয়ে যাবে। বলে দিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ট্রেনারের বিদ্যুৎ ওখানে আবার গেছে, আপনারা প্র্যাকটিস করেন আবার। ওরে আল্লাহ, তাই তো বলি কি অবস্থা। অসাধারণ। অসাধারণ না? ওরে আল্লাহ। আচ্ছা, ওকে। হচ্ছে রেকর্ড? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই হচ্ছে। আচ্ছা, আমাকে কোহোস্ট দিয়ে দিল, সমস্যা নেই। যাই হোক, তো যেটা বলছিলাম, আর একটা RGB কালার, সেটা হচ্ছে যে RGBA এর সাথে হচ্ছে একটা এ থাকবে, অর্থাৎ RGB এবং আলফা। এই আলফার মান হচ্ছে যে একটু গ্লাসের মতো দেখাবে, ঠিক আছে। অনেক সময় যখন ও যে গাড়ির ভেতরে থাকা হয়, বিশেষ করে আপনার মাইক্রোবাস বা এইসব বিষয়গুলো, মানে মাইক্রো অথবা কার, এইগুলোর ভিতরে থাকা হয়, তখন গ্লাসের একটা রং থাকে এবং গ্লাসটাকে আমরা কালাও দেখতে পাই, কিন্তু বাহিরেরও কিছু দেখা যায়। তো হ্যাঁ হ্যাঁ। RGBA কালারটা আসলে সেই রকম, অর্থাৎ আমরা কালারটাও বুঝতে পারবো এবং তার পিছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটাও আসলে বোঝা যাবে। এটা তো এটা আমরা আসলে ইউজ করতে পারি। আচ্ছা, এটা আমি ব্রাউজারে ওপেন করি। আচ্ছা, তো এটা করার জন্য আমরা কি করব, আমরা আরেকটা এলিমেন্ট নিব, ঠিক আছে। আর এই এলিমেন্টটা হচ্ছে আমরা ডিভ এলিমেন্ট নিব, যেটা আমি এইচটিএমএল এ বলিনি আসলে। তো আমরা সিএসএস এর অনেক কিছু প্র্যাকটিস করার জন্য এই ডিভটা কাজে দিবে। আর আর হচ্ছে এই ডিভটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। আমরা যখন এইচটিএমএল মানে রিয়েল প্রজেক্ট করতে যাব তখন এই ডিভটা আমাদের খুব কাজে দিবে। তো এই ডিভের আমরা একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস দিয়ে দিলাম, সাপোজ আমরা আলফাটাই বুঝবো, এটার নাম দিয়ে দিলাম আমি আলফা। তো এটা এখন ক্লাস ধরার জন্য আমি কোন কোন সেপারেটর ব্যবহার করতাম, ডট। ডট, তারপরে ক্লাসের নাম। এরপরে দিয়ে দিলাম, এখন এর আমরা কিছু উইথ দিয়ে দিই, হ্যাঁ। অর্থাৎ এর উইথ থাকবে হচ্ছে সাপোজ 400 পিক্সেল। এরপরে হচ্ছে হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল। আর আপাতত ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু আলাদাভাবে বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দেব, হোয়াইট দিয়ে দিই, হ্যাঁ, হোয়াইট। ওকে, আর পরে যদি এবার আমরা রিফ্রেশ করি তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন দেখেন, এখানে উপরে কিন্তু পুরোপুরি হোয়াইট আছে, কিন্তু নিচে একটা ব্ল্যাক আছে, কিন্তু আমরা এই সাদার পিছনে কিন্তু কালোটা দেখতে পাচ্ছি না। তো আমাদের কখনো যদি এরকম প্রয়োজন হয় যে আমাদের একটা এলিমেন্টের পিছনে, মানে আমার ডিজাইনটা সুন্দর করার জন্য, এরকম আমরা অনেক সময় করে থাকি, তো ডিজাইনটা সুন্দর করার জন্য পিছনের রংটা আমার দেখা প্রয়োজন হবে। এটা করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে RGBA। RGBA, তাহলে প্রথমে হচ্ছে RGB, যদি আমরা সাদা কালার চাই তাহলে আমাদের সবকিছু হবে 255। ঠিক আছে,
255 255 দিয়ে দিলাম। এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে আলফার মান। আলফার মান যেটা থাকে ডিফল্ট ভাবে থাকে 1, মেবি 1 থাকে কি 0 থাকে, আসলে আমরা টেস্ট করি। ওকে, ডিফল্ট ভাবে থাকবে 1। 1 মানে হচ্ছে সে রংটাকে কোনোভাবে ব্লার করবে না বা সেই গ্লাসের মতো বিহেভিয়ার নিয়ে আসবে না। আর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0। 0 মানে সেটাকে পুরোটা একটা গ্লাসের মতো করে দেবে। তো যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের ডিপটা দেখতে পাচ্ছি না, কিন্তু ডিপ এখানে আছে, কিন্তু সেটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা পুরোপুরি গ্লাস হয়ে গেছে, সেই কারণে আমরা পিছনের ব্ল্যাকটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই 0 আর 1 এর মাঝামাঝি যদি কোনো আমরা ভ্যালু দেই, সাপোজ .5 দিয়ে দিলাম, তাহলে এবার যদি আমরা রিফ্রেশ করি দেখি তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। অর্থাৎ আমরা সাদাটা দেখতে পাচ্ছি এবং সাদার পিছনে একটা কালো ভাব আছে, অর্থাৎ কালোটা আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা পরিবর্তন করে দিতে পারি। 0.1 অথবা 0.2 অথবা 0.3 অথবা 0.4 এভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে? তো এটা কিভাবে ব্যবহার করে থাকি আপনাদের একটা প্রজেক্টে দেখাই। নাসরিন, হ্যাঁ এটাই আছে মেবি ওরকম ইউজ করা, দেখি। অপাসিটির মতো কাজ করে নাকি ভাই? হ্যাঁ, অপাসিটি আর এটার ভিতরে পার্থক্য আছে, আমি সেটা বলবো। এই যে দেখেন এখানে একটা পিছনে একটা ইমেজ আছে এবং একটা কিন্তু কালো একটা ভাব আছে। তারপরে আপনি যদি এখানে আমাদের এই ন্যাভবারটাও দেখেন, তারও কিন্তু একটা কালো রং আছে এবং একটু অপাসিটি মানে আপনার ওই যে একটু আলফা দিয়ে দেওয়া আছে। হুম হুম। তো আমরা বুঝতে পারছি এটা অনেকটা অপাসিটির মতোই কাজ করে। আচ্ছা, তো এই হলো মোটামুটি কালারের সবকিছু গেল। আচ্ছা, এবার দেখি আর কি আছে। তো এই 3 ভাবে আমরা কালারটা ইউজ করতে পারি। তাহলে মোটামুটি আমাদের কালার গেল। এরপরে আসলে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কি কি আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আর ব্যাকগ্রাউন্ড শর্টেন। আচ্ছা, তাহলে প্রথমে দেখেন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দেখেই নিলাম। ঠিক আছে? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যবহার করার জন্য আমরা কি করব? আমরা গুগল থেকে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিই, দেখি কোনটা নেওয়া যায়। এটাই নিই। ছোট্ট ইমেজটাই সেভ করে নিই। আমরা এটার নাম দিয়ে দিই bg.jpg। ওকে, এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে এটাকে নিয়ে গিয়ে আচ্ছা, এর ভিতরে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের ইমেজ ফাইলগুলোকে আলাদা করে রাখার জন্য। img ইমেজ। ওকে, এবারে এই ইমেজের ভিতরে আমি পেস্ট করে দেবো, কিন্তু এখান থেকে তো পেস্টের কোনো অপশন নাই। আচ্ছা, আমি ডিরেক্টরিতে যাচ্ছি, ওয়েব ডেভ ক্লাস 4 ইমেজ, এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই রকম আসলো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আলফার জন্যই, আচ্ছা এটা থাকুক, এটা আমরা কমেন্ট করে দিই। আমরা নিচে আবার ওই সেই ক্লাসটাই নিব এবং ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা দেব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে আমাদেরকে তার পাথটা বলে দিতে হবে, অর্থাৎ URL। এইটার ভিতরে সিঙ্গেল কোড অথবা ডাবল কোড দিয়ে আমি সেই পাথটা বলে দেব। সেই পাথটা যখন আমরা বলে দেব তখন এই যে কোডটা আমি এই কোডটা আমি যে ফাইলে লিখছি, সে ফাইল থেকে আমাদেরকে মানে দেখতে হবে যে আমরা যে ইমেজটা দিচ্ছি সেটা কোথায় আছে। তাহলে দেখেন যে আমাদের স্টাইলটা যে ফোল্ডারে আছে সেখান থেকে এক ফোল্ডার ভেতরে আছে, তাই না? জি। আচ্ছা, তাহলে সেটা আছে হচ্ছে এক ফোল্ডার ভিতরে, সেটার নাম হচ্ছে ইমেজ ফোল্ডার এবং তার ভিতরে আছে আমাদের bg.jpg এইটা। এবার আমরা যদি সেভ করি আর ওই পাশে যাই, যদি আমরা এটাকে রিফ্রেশ করি
আচ্ছা, আমাদের বডির যে কালারটা আছে সেটা আমরা একটু রিফ্রেশ করি, কিন্তু কোনো ইমেজ আমরা দেখতে পাচ্ছি না কেন। আচ্ছা, আমি একটু ইন্সপেক্ট করে দেখি ইমেজটা কি পাইনি, পাথ ভুল করেছি। ইমেজটা এখানে আসছে কিন্তু এখানে শো হচ্ছে না। আচ্ছা, দেখি কেন এই সমস্যাটা হলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আচ্ছা আপনাদের কি শো হয়েছে? ভাই এটা এখানে এইচটিএমএল এ দিতে হবে না নাকি? ভাই আমার শো হয়েছে ওখানে, আপনি ইয়া দিয়েছেন না দুটো, হয়তো আপনি ওই যে ইয়ে কলোনের। ডিভের না, আমার আসলে ডিভের কোনো হাইট উইথ দেইনি, এই কারণে সমস্যাটা হচ্ছে। কারণ আমাদের ডিভটা এইচটিএমএল এ আছে কিন্তু তার হাইট উইথ আমরা কিছুই বলিনি। সেই কারণে এটা জানার জন্য আমরা যেটা করব, যেহেতু উইথ অটো, হ্যাঁ ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট, ডিভ একটা ব্লক এলিমেন্ট, সে এই কারণে পুরোটা নিয়ে নেবে। সেই কারণে আলাদা করে আমাদের উইথটা বলে দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট শুধু হাইটটা বলে দেব। তাহলে উইথটা তার 100% থাকবে, আমরা হাইটটা বলে দেব যে 300 পিক্সেল বা 200 পিক্সেল যেটা হোক আমরা বলে দিলাম। এটা যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো আমরা, হ্যাঁ তাহলে দেখেন এখানে কিন্তু আমার যে ইমেজটা আছে সেটা বারবার বারবার আসছে, তাই না? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ পুরোটা যে মানে যতটুকু পেয়েছে ততটুকু। আমরা যদি হাইটটা আমার আরো বাড়াই দিই, সাপোজ আমি 600 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে দেখা যাবে যে ইমেজটা মানে বারবার রিপিট হয়েছে। সে যতটুকু জায়গা পেয়েছে তার ভিতরে সে রিপিট হতেই আছে হতেই আছে। তো এইটা দূর করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে আরেকটা প্রপার্টি আছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট। এটাতে আমরা তার ভ্যালু দিতে পারি নো রিপিট। যদি আমরা নো রিপিট দেই তাহলে সে আর রিপিট হবে না। আচ্ছা, একদিকে। এখন এরকম হতে পারে যে আমরা রিপিট চাচ্ছি কিন্তু আমরা এক্স মানে ওই কি বলে এক্স অ্যাক্সিস বরাবর অথবা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেটাও আমরা বলে দিতে পারবো। এটা করার জন্য রিপিট এক্স, ঠিক আছে, তাহলে বলে দিলাম। তাহলে এবার সে এক্স অ্যাক্সিস বরাবর রিপিট হয়েছে, সে কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর হয়নি। তো ওয়াই অ্যাক্সিস বরাবর করার জন্য আমরা বলে দিতে পারি রিপিট ওয়াই। একইভাবে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে ওয়াই অ্যাক্সিস বরাবর সে রিপিট হয়েছে। এরপরে কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমরা যে ইমেজটা নিলাম সেটা কেমন হবে। যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা দুই রকম করা যায়। একটা হচ্ছে আমরা ফিক্সড করে দেব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে আমরা ইমেজটা নিলাম সেটা ফিক্সড থাকবে। তাহলে যদি করি, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখা যাবে ইমেজটা কিন্তু ফিক্সড আছে, কিন্তু স্ক্রল করলে বোঝা যাচ্ছে যে দেখেন আমাদের ডিপটা কিন্তু ওঠানামা করছে কিন্তু ইমেজটা কি ফিক্সড আছে না। এটা যদি আমরা এর উইডথটা আরো বাড়িয়ে দিই, হাইটটা, তাহলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যে এটা আছে। তো আমরা যদি স্ক্রল করি, রিফ্রেশ করি, যদি স্ক্রল করি দেখেন অর্থাৎ উপর থেকে কিন্তু কম বেশি হচ্ছে, এই যে অর্থাৎ ইমেজটা ফিক্সড আছে কিন্তু আমাদের ডিপটা ওঠানামা করছে, অর্থাৎ সে ফিক্সড আছে। আর ফিক্সড এটার ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ক্রল। আচ্ছা, এখানে আমরা রিপিটটা বন্ধ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এরকম ভাবে যদি আমরা রাখি, সরি রিপিট নো রিপিট করে দিব, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট যদি করি তাহলে যেটা আছে এই যে আমাদের স্ক্রল হচ্ছে কিন্তু এটা ফিক্সড অবস্থায় আছে। হ্যাঁ, এইদিকে দেখেন স্ক্রল হচ্ছে কিন্তু এটা ফিক্সড আছে। আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে আমরা স্ক্রল করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ডিফল্ট ভাবে স্ক্রলই থাকে, এবার যদি আমরা রিফ্রেশ করি স্ক্রল করি তাহলে ইমেজটাও কিন্তু উঠে যাচ্ছে উপরের দিকে, অর্থাৎ সে আর ফিক্সড নাই, সে তার জায়গা থেকে উঠে যাচ্ছে। আরেকটা আছে সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড পজিশন।
ব্যাকগ্রাউন্ড পজিশন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পজিশনে আমি বলে দেবো যে এটা কোন জায়গায় থাকবে। এখন এরটার পজিশন আছে হচ্ছে টপ লেফট, অর্থাৎ উপরে এবং লেফটে আছে। তো আমরা যদি বলি টপ রাইট, তাহলে সে এই পাশে চলে আসবে। তো ডিফল্ট ভাবে টপ লেফটই থাকে, তো আমরা যেটা বলে দেব সেটা হচ্ছে টপ এবং রাইট করে দিই, RIGHT, টপ রাইট কাজ করবে। হ্যাঁ, এই যে সে টপ রাইটে চলে গেছে। যদি আমরা শুধু রাইট রাখি তাহলে সে রাইটেই যাবে, উপরে থেকে রাইটেই যাবে, তবুও কাজ হবে। ও মাঝামাঝি চলে আসছে, একেবারে মাঝামাঝি এসে সে রাইটে গেছে। এরপরে যদি আমরা বলতে পারি যে শুধু বটমে আসবে, বটম, অর্থাৎ মাঝামাঝি থেকে সে নিচে চলে আসবে, এই যে। ঠিক আছে, এভাবে আমরা তার পজিশনটা বিভিন্ন ভাবে চেঞ্জ করে দিতে পারি। তো এটার হচ্ছে আমরা একসাথে দুইটাও দিতে পারি। যদি টপ দিই তাহলে মাঝামাঝি টপে থাকবে, লেফট দিলে মাঝামাঝি লেফটে, রাইটে দিলে মাঝামাঝি রাইটে। আর যদি আমরা দুইটা দিই তাহলে সে কর্নারে থাকবে, টপ লেফট এই কর্নার, টপ রাইট এই কর্নার, একইভাবে। তো এইভাবে দিতে পারি। আর আরেকটা আরো আছে, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা কাভার দিই তাহলে কেমনটা দেখায় দেখেন, ইমেজ একটাই নেবে কিন্তু সে পুরো জায়গাটা জুড়ে নিয়েছে। অর্থাৎ ডিফটা তার উইথ অথবা হাইট যে কোনো একদিকে সে অ্যালাইন করে নিয়েছে, নিয়ে পুরোটা হয়ে গেছে। এবার যদি কন্টেইন করি তাহলে সে ভেতরের দিকেই থাকবে, বাইরে যাবে না, ভেতরের দিকেই থেকে যাবে। এই যে কাভার মানে হচ্ছে সে কোনো জায়গা ফাঁকা রাখবে না, সে উইথের দিকে হোক বা হাইটের দিকে হোক যতটুকু করার প্রয়োজন ততটুকু করবে। এখন এখানে তার হাইট মানে বেরিয়ে যাচ্ছে কিন্তু, কারণ উইথের সাথে তার এই উইথটা মেলানোর জন্য, অর্থাৎ ডিভের যে উইথটা আছে সেটার সাথে সে উইথটা ম্যাচ করে নেবে। অর্থাৎ যেটা ছোট থাকবে সেটা ম্যাচ করবে। যদি হাইট এখানে ছোট থাকতো, কাভারের ক্ষেত্রে হাইটটাকে ম্যাচ করে নিত। আর কন্টেইনের ক্ষেত্রে কি হয়, সে ওভারফ্লো করবে না, মানে বাইরে যাবে না। আর বাইরে না যাওয়ার জন্য যেটার সাথে তার ম্যাচ করা দরকার সে সেটার সাথে ম্যাচ করে নেবে। এখানে যে সে যদি হাইটের সাথে ম্যাচ করে তাহলে কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কিন্তু উইথের সাথে যদি ম্যাচ করতে যেত তাহলে বাইরে চলে যেত। এই কারণে এই হচ্ছে কন্টেইন আর কাভারের। আর কি কোনো কিছু আছে? ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড শর্টেন। আসলে ব্যাকগ্রাউন্ডে যে প্রপার্টি গুলো আমরা ব্যবহার করলাম সেটা এক লাইনে আমরা কিভাবে দিতে পারি সেগুলো হচ্ছে এখানে বলা যায়। এখানে ব্যাকগ্রাউন্ড সাইজের আর কি প্রপার্টি আছে দেখি। ব্যাকগ্রাউন্ড সাইজ, অটো, কাভার এন্ড কন্টেন্ট, এই তিনটাই আছে। সাধারণভাবে অটো থাকে, তারপর হচ্ছে কাভার দেখলাম, কন্টেন্ট দেখলাম। তো মোটামুটি ভাবে আমরা এইভাবেই ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকসে মানে জাম্প করব। সবাই রেসপন্স করবেন একটু। হ্যাঁ করেন। আচ্ছা করেন ভাইয়া। আচ্ছা, এরপরে আছে কি বর্ডার। বর্ডার আসলে এগুলা মানে পুরোটাই ডেসক্রিপটিভ, অর্থাৎ নাম যা কাজও তা, মানে এখানে কনফিউশনের কিছু নাই। বর্ডার মানে কি, বর্ডার যেটা বলা হয় যে বাহির দিকে যদি আমরা কিছু চাই তাহলে সেটা হচ্ছে বর্ডার। তো এখানে বর্ডারের কাজ ওই রকমই। এখন বর্ডারের আরো কিছু প্রপার্টি আছে সেগুলো নিয়ে আমরা একটু দেখবো, সেটা হচ্ছে বর্ডার উইথ। হ্যাঁ, অর্থাৎ বর্ডার আমরা যতটুকু নিব তার পুরুত্ব কতটুকু হবে দিকে। আচ্ছা, এটা থাকুক, আমরা আলফা এর এখানে বর্ডার দিয়ে দিই, বর্ডার উইথ। অর্থাৎ এর সাইডে যে বর্ডারটা দেব সেটা আমরা কত পিক্সেল রাখবো, আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম, নট পিসি, পিক্সেল। ওকে,
px, এবার যাই রিফ্রেশ করি। আচ্ছা, বর্ডার আমরা দিয়েছি কিন্তু বর্ডার আসেনি, কারণ আমাদেরকে কি বলে দিতে হবে, আমাদেরকে বলে দিতে হবে যে বর্ডারের কালারটা কি। বর্ডারের কালারটা আমরা আপাতত ব্ল্যাকই দিলাম। ওকে, এবার যদি রিফ্রেশ করি তাহলে কেন বর্ডার আসেনি। আচ্ছা, এরপরে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডারের স্টাইলটাও আমাদেরকে বলে দিতে হবে। সে বুঝলো যে বর্ডারটা হলো 10 পিক্সেল, কালারও ব্ল্যাক হবে, কিন্তু স্টাইলটা কি হবে সেটাও দিতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল আমরা দিয়ে দিলাম সলিড, অর্থাৎ একেবারে এইবার আমাদের বর্ডারটা চলে আসছে। ঠিক আছে, তো বর্ডার বর্ডার উইথটা কিভাবে দিতে হবে, এখানে পিক্সেল এটা আমরা দিতে পারি। বর্ডার কালার এটা নিয়েও সমস্যা নাই। তো এখানে এবার সমস্যা হচ্ছে যে বর্ডার স্টাইলটা কেমন হবে। বর্ডার স্টাইল এখানে অনেকগুলো দেওয়া আছে। এটা হচ্ছে বর্ডার, এখানে স্টাইল গুলা যেগুলো আছে সেগুলা কই গেল ভালোগুলো। বর্ডার বর্ডার্স, এই যে বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইলের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ডটেড, তারপর ড্যাশড, সলিড, ডাবল, গ্রোভ, তারপর হচ্ছে রিজ, ইনসেট, আউটসেট, নান, হিডেন। তো এইগুলা হচ্ছে বিভিন্ন ধরনের, এক একটা এক এক রকম। তো এই যে এটা হচ্ছে ডটেড, অর্থাৎ ডট 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 ভাবে দেখাবে। যদি আমরা ড্যাশড ভাবে দিই তাহলে ড্যাশ ড্যাশ আকারে দেখাবে। সলিড মানে পুরোটা থাকবে। ডাবল ডাবল বর্ডার, গ্রোভ, তারপর হচ্ছে ইনসেট। ইনসেট মানে ইনসেটটা দেখেন একটু কেমন যেন ভেতরের দিকে একটু মানে ডোবা ডোবা ভাব। আর এই আউটসেট মানে বর্ডারটা দিলে একটু বাহিরের দিকে চলে আসছে এমন মনে হয়। তো বর্ডার স্টাইলটা আমরা একটু ইনসেট দিয়ে দিই, তাহলে দেখা যাক কেমন হয়। ইনসেট, ওকে। আসলে ব্ল্যাক এর কারণে বোঝাও যাচ্ছে না যে কেমন কি কোন দিকে। আচ্ছা, একটু ছোট করে দিই। ব্যাকগ্রাউন্ড ইউআরএল এগুলো আমার দরকার নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটা না নেই, এটা আমরা কমেন্ট করে দিই। আমাদের উইডথটা আমরা দিয়ে দিই হচ্ছে 80 পিক্সেল। হাইট উইডথ দুইটাই আমরা 80 পিক্সেল দেব। এরপরে সেভ করি, দেখি আসলে তাহলে বোঝা যায় কিনা। ইনসেট এই ব্ল্যাক কালারটা আসলে বোঝা যাচ্ছে না, আমরা যদি গ্রেটা দিয়ে দিই, গ্রে দিলে কি বোঝা যাবে? হ্যাঁ, এবার একটু বোঝা যাচ্ছে, যে মনে হচ্ছে যে এটা একটু ভেতরের দিকে মানে ঢুকে আছে এরকম একটা মনে হচ্ছে। মানে ভিজুয়ালাইজেশনের কারণে এরকম উল্টাও মনে হতে পারে যে বাইরের দিকে বেরিয়ে আছে। এরকম মনে হতে পারে, কিন্তু না, এটা ভেতরের দিকে আছে। তো ইনসেট দিলে ভেতরের দিকে যাবে আর আউটসেট দিলে বাহির দিকে আসবে। তো এখানে আমরা মিক্সড ভাবেও দিতে পারি। এটা হচ্ছে যে বর্ডার স্টাইল মানে কোন দিকেরটা কোন দিকে যাবে, অর্থাৎ এই যে নিচেরটা যেটা দেওয়া আছে এইভাবে। আচ্ছা, আমি একটু করে দেখাই তাহলে হয়তো ভালো দেখাবে। ইনসেটটা থাকুক। আচ্ছা, আমরা দেখলাম যে প্রথমে যেটা শুরু করবে সেটা হচ্ছে যে আমরা চারদিকে 4 রকম বর্ডার দিতে পারি। কোথায় গেল, এই যে এটা, এটার চারদিকের বর্ডার 4 রকম হবে। এটা করার জন্য প্রথমে এখানে আমরা 4টাই লিখে দেব। সাপোজ এভাবে হলো ইনসেট, তারপরে সলিড হবে, তাহলে কেমন দেখাবে। তাহলে একদিকে ইনসেট, সলিড, তারপরে হচ্ছে ডটেড, আচ্ছা, তারপরে ড্যাশ। তাহলে কেমন দেখে, আমরা যদি রিফ্রেশ করি তাহলে এবার দেখা যাবে। অর্থাৎ প্রথমে আমরা যে ইনসেট, ইনসেট কোনটা নিয়েছে, উপরেরটা, প্রথমে উপরেরটা। তারপর হচ্ছে সলিড, সলিড কোনটা নিয়েছে, এই পাশেরটা। তারপরে হচ্ছে ডট, ডটেড কোনটা নিয়েছে, নিচেরটা। এবং ড্যাশ যেটা নিয়েছে সেটা হচ্ছে বামটা, অর্থাৎ উপর থেকে শুরু করেছে। অর্থাৎ আমি বলতে পারি এটা হচ্ছে স্টাইলটা উপরের, এটা ডান পাশেরটা, এটা নিচেরটা, তারপরে বাম পাশেরটা। তো এইভাবে আমরা বর্ডারের আসলে স্টাইল করতে পারি। আর কি আছে বর্ডারের,
বর্ডার সাইড, বর্ডার কালার তো দেখলাম, বর্ডার সাইডটা আসলে বিষয়, সেটা হচ্ছে যে আমরা কোন সাইডে রাখতে চাচ্ছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে বর্ডারের কালার আমরা দিয়ে দিচ্ছি গ্রে। হ্যাঁ, এখন চাইলে আমরা চারদিকের কালার 4 রকম দিতে পারি। সাপোজ আমরা দিলাম বর্ডার টপ কালার, অর্থাৎ উপরের যে কালারটা আছে সেটা হবে রেড। ঠিক আছে, তারপর হচ্ছে বর্ডার লেফট কালার, এটা দিয়ে দিলাম ব্লু। তারপর হচ্ছে বর্ডার, মানে একেবারে ডিসক্রিপটিভ, নামও যেটা কাজও সেটা। তারপর হচ্ছে কালার, এখানে আমরা দিয়ে দিলাম গ্রিন। আর একটা দিয়ে দিই, সেটা হচ্ছে রাইটেরটা, বর্ডার আর টপ লেফট RIGHT রাইট কালার। ওকে, এটা দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো। এবার যদি আমরা সেভ করি তাহলে দেখতে পাবো। ও এখানে রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে, অর্থাৎ টপ লেফট বটম রাইট আমরা যেভাবে দিয়েছি সেভাবে দেখা যাচ্ছে এখানে। তো এইভাবে আমরা এই বর্ডার স্টাইলটা দেখা যাচ্ছে যে এটা শর্ট হ্যান্ড হয়ে গেছে যে কোন পাশের বর্ডারটা কেমন হবে। এখন বর্ডারের কালারটাও কিন্তু আমরা এভাবে বলে দিতে পারি, অর্থাৎ এখানে যেরকম 4টা বলে দিয়েছি, তো এইভাবে আমরা এর ভিতরেও বলে দিতে পারি। তো বর্ডার এভাবে না দিয়ে আমরা যদি বলি প্রথমে হচ্ছে কালার হচ্ছে টপেরটা, তারপরে হচ্ছে যে রাইটেরটা, আর রাইটে আমরা এটাই তুলে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে বটমেরটা এটা তুলে দিই, তারপরে এটা আমরা এখানে তুলে দিই। এবার যদি আমরা সেভ করি তাহলে দেখতে পাবো, হ্যাঁ সেভাবে আমাদের কালারটা চলে আসছে। আসলে এরকম ভাবে আমরা খুব কাজ করি না যে এক এক বর্ডারের কালার এক এক রকম হবে, সেটা আমরা করি না। আমরা আসলে মানে যে কালারটা দিই পুরোটাতে একই রকম কালার দিই, কারণ এভাবে দেখতে অতটা ভালো লাগে না। তবে ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় না যে না আমার কালার গুলো একটু আলাদা আলাদা করে দিলে ভালো লাগছে, তাহলে সেটা আপনি করতে পারবেন, সেই মানে স্কোপ টুকু রেখেছে বা সিএসএস, সে কারণে আমরা এভাবে করতে পারি। তো সাইড গেল শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড মানে আমরা এই যেগুলো ব্যবহার করলাম সেগুলো এক লাইনে করে দিলেই হয়ে গেল। সাপোজ এখানে যেটা আমরা বলেছি যে বর্ডারের উইথটা বলে দিলাম, কালারটা বলে দিলাম, স্টাইলটা বলে দিলাম, এভাবে না বলে দিয়ে আমরা সরাসরি একই লাইনের ভিতরে আমরা বলে দিতে পারি, যেটা আমি গতকালকে করেছিলাম, তাই না? সেটা হচ্ছে বর্ডার, এরপরে আমি বলে দেব হচ্ছে আমার উইথটা বলে দেব কতটুকু হবে, 5 পিক্সেল। তারপরে বলে দিলাম হচ্ছে যে কালার কেমন হবে, ব্ল্যাক হবে, ব্ল্যাক বানান বাল্ক হয়ে গেছে, হ্যাঁ ব্ল্যাক। এরপরে আমি বলে দিলাম স্টাইলটা কেমন হবে, সলিড। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো এরকমই আছে। তো এইভাবে মোটামুটি। আর বর্ডারের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা একটু কর্নার গুলাকে একটু মানে গোল করতে চাই, রেডিয়াস করতে চাই, বৃত্তাকার করতে চাই। তো এটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, এই প্রপার্টিটা ইউজ করতে পারি। তো বর্ডার রেডিয়াসের এই প্রপার্টিটা ইউজ করার জন্য আমরা পিক্সেলে দিতে পারি। সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে কত পিক্সেলে সেটা রেডিয়াস হবে। সাপোজ আমরা যদি বলি 10 পিক্সেল, তাহলে সে প্রত্যেক কর্নারে 10 পিক্সেল করে বর্ডার নেবে। সেভ করেছি, এই যে 10 পিক্সেল করে সে রেডিয়াস করে নিয়েছে। এখন এরকম ভাবে আমরা আরো করতে পারি একই ভাবে। আমরা যদি দুইটা দিই 0 পিক্সেল, আমরা দুইটাও এখানে দিতে পারি, তাহলে দুইটা কর্নার
কাজ করবে, অর্থাৎ প্রথমটা কাজ করছে হচ্ছে আমাদের টপ লেফট এবং বটম রাইট এই দুইটার জন্য, আর পরেরটা কাজ করছে হচ্ছে যে আমাদের টপ রাইট এবং বটম লেফটের জন্য। তো এভাবে আমরা দুইটা দিয়েও কাজ করতে পারি, আমরা চাইলে চারটাও দিতে পারি, যে চারটায় রেডিয়াস আমাদের 4 রকম লাগবে। তো এটা করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভ্যালু বলে দেব। তো 0 পিক্সেল হলো, তারপরে এটা হবে হচ্ছে 20 পিক্সেল, তারপর এটা যেটা হবে সেটা হচ্ছে 50%। আমরা পার্সেন্ট দিয়েও বলে দিতে পারি 50%, মানে একেবারে অর্ধেকটা নিয়ে নেবে। দেখিয়ে দিন কেমন হয়। এই তো হলো মোটামুটি আমাদের বর্ডারের স্টাইল। তো আমরা পিক্সেল দিতেও পারি, পার্সেন্ট দিতেও পারি। আচ্ছা, সবকিছু যদি আমরা না দিই, আমরা যদি শুধু পার্সেন্ট দিয়ে দিই, তার মানে কি সে সব দিক থেকে 50% নিয়ে নেবে। আর কোনো একটা স্কোয়ারে, এটা কিন্তু আমাদের স্কোয়ার আছে কারণ আমরা 80 দিয়েছি, অর্থাৎ আমাদের যে এলিমেন্টটা সেটা স্কোয়ার আছে। এখন কোনো একটা স্কোয়ার এলিমেন্টে যদি আমরা 50% দিয়ে দিই, তাহলে সেটা একটা পুরো বৃত্ত হয়ে যাবে, এই যে এইভাবে। তো অনেক সময় এরকম করে আমরা গোল ডিফটা ব্যবহার করে থাকি অনেক ইমেজ ব্যবহার করার জন্য। তো এটা একটু দেখাই ডেমোটা কেমন ভাবে এটা ইউজ করে। এটা আছে হচ্ছে USDA লাইভ এই ওয়েবসাইটে। তো এইভাবে আসলে আমরা একটা ডিফটাকে ওইভাবে গোল করে নিয়েছি, এই যে এইভাবে গোল করে নিয়েছি এবং ভিতরে সেই ইমেজটা দিয়ে দিয়েছি। তো এভাবে করা যায়। আবার ইমেজের ক্ষেত্রেও আমরা বর্ডার রেডিয়াস এভাবে দিলে সে গোলমোল এরকম হয়ে যায়, এই হাইট উইডথ যদি ঠিক থাকে। এভাবে আমরা ইউজ করতে পারি। তো এই হলো মোটামুটি বর্ডারের যত ছিল সবগুলা। তো বর্ডারের গুলা মোটামুটি শেষ। এরপরে যেটা হচ্ছে যে মার্জিন প্যাডিং। মার্জিন প্যাডিং নিয়ে আমি বেশি কিছু বলবো না। আচ্ছা, মার্জিন প্যাডিং নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? অনেক সময় মানে কনফিউজড হয়ে যায় যে কোনটা মার্জিন আর কোনটা প্যাডিং। মার্জিনটা হচ্ছে যে আমার যে এলিমেন্ট সেই এলিমেন্ট থেকে বাহিরের দিকে যাবে, আর প্যাডিংটা হচ্ছে এলিমেন্ট থেকে ভেতরের দিকে আসবে। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আসলে সবাই রেসপন্স করবেন। সবাই কি আছেন নাকি কোথায় গেল ওরা সব? আরো দুইজন ছিল। হাবিব লিমন ভাই। জি ভাই আছি। আচ্ছা, ক্লাস বুঝতে পারছেন তো? জি ভাই আপনি কন্টিনিউ করে দেন, সমস্যা নাই। ওকে। না বুঝলে পরে ভিডিও দেখে নেব। না, এটা এটা তো ঠিক হচ্ছে না ভাই। না বুঝলে আপনি পরবর্তীতে ভিডিও দেখে নেবেন, তাহলে তো আপনারা ক্লাসে কেন আসছেন? আসলে সবগুলো তো এখান থেকে ক্লিয়ার করে নিয়ে যাওয়াটাই বেটার, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করে দেন। আচ্ছা, তো এই মূলত মার্জিন প্যাডিং নিয়ে আমি আলোচনা করছি না, আমি একটু নিচের দিকে যাই। হ্যাঁ, কারণ এগুলো ইজি বিষয়, এগুলো আপনারা পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে হাইট উইথ। এটা নিয়েও বলার কিছু নাই, তার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু হবে সেটাই বলে দেওয়া। ম্যাক্স হাইট, ম্যাক্স উইথ, মিনিমাম হাইট, মিনিমাম উইথ, সবকিছু আসলে ডেসক্রিপটিভ। বক্স মডেল, যেখানে চিত্রটা দেওয়া আছে আসলে কোনটা কিভাবে কাজ করে। এটা পুরো যদি এলিমেন্টটা হয় তাহলে এইটা উপরেরটা বর্ডার, তার উপরে থাকে মার্জিন, নিচের দিকে প্যাডিং, আর এর ভিতরে এটা কন্টেন্ট। আচ্ছা, টেক্সট, টেক্সটের ভিতরে কিছু নাই, টেক্সট কালার আর আচ্ছা এগুলো একটু দেখানো যায়। সেটা হচ্ছে টেক্সটের অ্যালাইন। সেই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই আলফা ক্লাসের ভিতরে আমরা কিছু টেক্সট নিয়ে নিই। আমরা কিছু ডামি টেক্সট নিয়ে আসি। এদিক থেকে আমি যদি লরেম এসনের ওয়েবসাইটে যাই, তাহলে এখান থেকে আমি কিছু ডামি টেক্সট পাবো। আচ্ছা, এখান থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিলাম, কপি করে এর ভিতরে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার এর হাইট এবং উইডথটা আমি একটু বাড়িয়ে দেব। 200 দিলাম, আর এটা 400।
ওকে, এবার যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো, বর্ডারটা হটিয়ে দিই। বর্ডারটা হটিয়ে দিই। বর্ডার ওইভাবে না দিয়ে আমরা একটু বর্ডার রেডিয়াসটা সরিয়ে দিই, তাহলে বোঝা যাবে। তো এই তো হলো কাহিনী। এখন এখানে আমি একটু প্যাডিং দিতে পারি, যেহেতু বর্ডারের সাথে আমাদের ভিতরের টেক্সট গুলো একেবারে মানে অ্যাটাচড হয়ে আছে। এই ক্ষেত্রে আমরা প্যাডিংটা দিতে পারি। প্যাডিংটা হচ্ছে যে কন্টেন্টের ভেতরে সে জায়গা নেবে, এখানে আমাদের ভেতরে জায়গা প্রয়োজন, সেই কারণে এখানে আমরা প্যাডিংটা দিয়ে দেবো। প্যাডিং আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। একইভাবে প্যাডিংটা যেভাবে আমরা বর্ডার দিলাম, এভাবে আমরা কোন পাশে কতটুকু বর্ডার মানে প্যাডিং নিব সেটা আমরা বলে দিতে পারবো। আপাতত 10 পিক্সেল দিলাম, সব দিক থেকে সে 10 পিক্সেল নিয়ে নিল। এখন দেখেন যে আমাদের টেক্সট গুলা কিন্তু এই যে বাম পাশে সবগুলা বাম থেকে শুরু হয়েছে, এখানে লাইনটা শেষ বা এই ওয়ার্ডটার যতটুকু স্পেস দরকার সেখানে এখানে নেই, সে কারণে সে এই পাশে নিয়ে নিয়েছে। তো এইভাবে যখন লেফট থেকে শুরু হয় তখন এটার অ্যালাইন আছে লেফটে, আমরা যদি প্রয়োজন হয় যে রাইট থেকে আমাদের দেখা দরকার, অর্থাৎ রাইটে সে সমানভাবে থাকবে। এটা করার জন্য আমরা টেক্সটের যে করতে পারি সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন, অর্থাৎ টেক্সটের অ্যালাইনটা আমরা কোথায় করে দিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে রাইট করে দেব। এখন লেফট থাকে ডিফল্ট ভাবে, আমরা রাইট করে দিলাম। যদি রাইট করে দিই তাহলে দেখেন সবগুলা রাইট থেকে অ্যালাইন করে নিয়েছি, এই দিকে তখন ওঠানামা হয়ে গেছে। তো আরো রকম আছে, সেটা হচ্ছে যে আমরা সেন্টার করতে পারি, অর্থাৎ আমাদের যেই লাইনটা থাকবে সেটা পুরোপুরি সেন্টারে থাকবে। এটা যদি রিফ্রেশ করি তাহলে সব দুই পাশে এবার জায়গা নিয়ে সে সেন্টার করে নিয়েছে। তো আরো আছে, সেটা হচ্ছে জাস্টিফাই। যদি আপনারা ওয়ার্ডে কাজ করে থাকেন তাহলে এইসব বিষয় নিয়ে আপনাদের ধারণা আছে। জাস্টিফাই, যদি আমরা জাস্টিফাই করে দিই তাহলে কি হবে, লেফটেও জায়গা ছাড়বে না, রাইটেও জায়গা ছাড়বে না, কিন্তু ওয়ার্ডের মাঝখানে মাঝখানে সে জায়গা নিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিবে। রিফ্রেশ করি তাহলে দেখেন লেফটেও সে যতটুকু, রাইটেও কিছু ছাড়েনি, কিন্তু মাঝখানে আর সবার ভিতরের স্পেস গুলো একটু কম বেশি হয়েছে, যেখানে কম বেশি করা দরকার ততটুকু কম বেশি করে সে পুরো জায়গাটা নিয়ে নিয়েছে। তো এই মূলত যে টেক্সটের অ্যালাইন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। আচ্ছা, অর্থাৎ টেক্সট আমাদের দেখতে কেমন হবে। অনেক সময় টেক্সটে আন্ডারলাইন থাকে, তারপর হচ্ছে ওভারলাইন থাকে, তারপর হচ্ছে উপরে থাকে। তো এরকম করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টেক্সট ডেকোরেশন করে দিতে পারি। আর টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশনটা করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে নাম থাকে অর্থাৎ কিছুই থাকবে না। তো এটা প্রথমে আমরা আন্ডারলাইনটাই দেখি। আন্ডারলাইন যদি করি তাহলে বোঝা যাচ্ছে যে এটা কি হবে, সব টেক্সটের নিচে দিয়ে আন্ডারলাইন হয়ে গেছে। যদি আমরা ওভারলাইন করি, ওভারলাইন তাহলে কি হয়, তাহলে হবে উপর দিয়ে গেছে। তারপরে হচ্ছে আরেকটা আছে ওভারলাইন, ওভারথ্রো মেবি এটা, এটা কি যেন প্রপার্টিটার নাম ভুলে গেলাম। লাইন থ্রো, অর্থাৎ লাইনের মাঝখান দিয়ে যাবে একেবারে, লাইন থ্রো। এটা যদি করি তাহলে একেবারে মানে টেক্সট কেটে দেওয়ার মতো একটা অবস্থা এরকম হবে। অর্থাৎ এক্সকিউজ মি, অর্থাৎ আমাদের ডেল এলিমেন্টটা দ্বারা যে আমরা যেটা করেছিলাম, অর্থাৎ ডিলিট করে দেওয়ার মতো বা কেটে দেওয়ার মতো, এর সেই কাজটা এখানে হয়ে গেল। তো এই ছিল টেক্সট ডেকোরেশনের, অর্থাৎ টেক্সট ডেকোরেশনের আমরা তিনটা করতে পারি, আন্ডারলাইন, ওভারলাইন আর হচ্ছে লাইন থ্রো। এরপরে আসলে হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মটা কি হবে, আসলে টেক্সট ট্রান্সফর্মটা কেস নিয়ে কাজ করে, সেটা আপার কেস হবে না লোয়ার কেস হবে না ক্যাপিটালাইজ হবে। যদি আমরা টেক্সট ট্রান্সফর্ম, আচ্ছা এটা কমেন্ট করে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিই তাহলে কি হবে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দিলে সবগুলা বড় হাতের হয়ে যাবে। আচ্ছা, ডিপ থেকে বাইরে চলে আসছে, আচ্ছা ওটাও আমরা পরবর্তীতে দেখবো। তো সবগুলা একেবারে ক্যাপিটাল হয়ে গেছে। এখন আমরা যদি লোয়ার কেস করে দিই, লোয়ার কেস যদি আমরা লোয়ার কেস করে দিই তাহলে কি হবে, সবগুলা
লোয়ার কেস করে দিয়েছি। আর আরেকটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। যদি আমরা ক্যাপিটালাইজ করি তাহলে কি হবে, তাহলে দেখি আমরা তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। এই যে, তাহলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়ে গেছে, এটাই হচ্ছে ক্যাপিটালাইজ। তো এইভাবে আমরা টেক্সট ডেকোরেশন করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট স্পেসিং। টেক্সট স্পেসিং এর ভিতরে আছে যেটা, সেটা হচ্ছে যে লেটার স্পেসিং আর হচ্ছে যে লেটার লাইন হাইট। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে যে একটা লেটার থেকে ওর আরেকটি লেটার কতটুকু দূরত্বে থাকবে। এখানে আপাতত 0 আছে, কোনো কিছুই নাই। তো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে লেটার স্পেস আমরা এখানে 5 পিক্সেল দিয়ে দিলাম। যদি 5 পিক্সেল দিয়ে দিই তাহলে এক লেটার থেকে আরেক লেটার সে 5 পিক্সেল দূরে অবস্থান করবে। এই যে, অনেক দূরে দূরে অবস্থান করছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লাইন হাইট। এখানে মানে এক লাইনের হাইট আমি সর্বোচ্চ কত রাখবো। এখানে একটা মানে লেটারের যতটুকু দরকার ততটুকু কিন্তু নিয়ে নিয়েছি, খুব বেশি নেয়নি। তো লাইন হাইট করার জন্য আমরা একইভাবে বলে দিতে পারি লাইন হাইট আমাদের হবে হচ্ছে 10 পিক্সেল, অর্থাৎ 10 পিক্সেল। যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে 10 পিক্সেল হয়ে গেছে। এই কারণে কি হয়েছে, একটার ভিতরে এক লাইনের ভিতরে আরেক লাইন চলে গেছে, অর্থাৎ ডিফল্ট যেটা ছিল সেটা থেকেও আমি কমাই দিয়েছি। এখন আমরা চাচ্ছি যে না একটু বেশি হোক, সাপোজ আমরা দিলাম 25 পিক্সেল। তাহলে 25 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে দেখা যাবে এবার লাইনের হাইটটা 25 পিক্সেল হয়েছে। দেখেন এবার কিন্তু লাইন লেখার উপরে নিচে একটু জায়গা নিয়েছে, মার্ক করলে বোঝা যাচ্ছে। তো এইভাবে আমরা টেক্সট স্পেসিং ও করতে পারি। এরপর আছে টেক্সট শ্যাডো, অর্থাৎ শ্যাডোর মতো কাজ করবে। ভালো ঝাড়ু আনতে। আচ্ছা, তো এইভাবে আমরা শ্যাডোটাও দিয়ে দেখতে পারি কিভাবে কাজ করে। আপাতত এগুলো করে দিই। ওকে, এরপরে হচ্ছে টেক্সট শ্যাডো। আমরা কতটুকু দিতে যাচ্ছি, আমরা হচ্ছে 5 পিক্সেল যাবে, ব্ল্যাক হবে, রেড দিয়ে দিই, রেড দিয়ে দিই, কালার কাজ করেনি। এখানে আমাদেরকে আরেকটু দিতে হবে, সেটাতে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছে আমরা 5 পিক্সেলও দিয়ে দিলাম। তারপরে যদি রিফ্রেশ করি এবার দেখা যাচ্ছে শ্যাডো কতটুকু আসছে এভাবে। তাহলে তার পিছনে একটু শ্যাডো আছে। শ্যাডোর কি আর একটা প্রপার্টি আছে, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর থেকে কতটুকু যাবে, ওয়াই অ্যাক্সিস বরাবর থেকে কতটুকু আসবে, আর এটা হচ্ছে কতটুকু ব্লার হবে। দেখেন এখন এখানে কিন্তু কোনো ধরনের ব্লার নাই নিচে। ওকে, তাহলে এখানে আপাতত ব্লার নাই, আমরা এখানে ব্লার করে দিতে পারি। সেটা হচ্ছে আমরা কতটুকু ব্লার চাচ্ছি, ওটা ঝাপসা হয়ে যাবে, আমরা চাচ্ছি ঝাপসা হোক 10 পিক্সেল। তাহলে এবার যদি রিফ্রেশ করি তাহলে দেখেন টেক্সট গুলা শ্যাডো হয়েছে এবং ঝাপসা হয়ে গেছে। আসলে এত বেশি না দিয়ে আমরা একটু কমিয়েও দিতে পারি, 2 পিক্সেল দূরে যদি রাখি তাহলে একটু লেখার সাথে আর একটু ছেয়ে যাবে। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা শ্যাডোটা পাচ্ছি। তো এইভাবে মূলত আমরা কাজ করতে পারি। এরপরে হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে সিএসএস ফন্ট। এখন এখানে সিএসএস ফন্টটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা যে ফন্ট ইউজ করছি, যে ডিফল্ট যে ফন্ট থাকে সেই ফন্ট কিন্তু সব ওয়েবসাইটে থাকে না। দেখেন এটার ফন্ট কিন্তু আলাদা, একটু অন্যরকম।
এভাবে আমরা এক্সটার্নাল ফন্টটা কিভাবে ইউজ করতে পারি। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল ফন্ট আছে, সেখানে আমরা যাই সার্চ করব যে গুগল ফন্ট। গুগল আমাদেরকে কত কিছু দিচ্ছে, অনেক কিছুই দিয়ে দিচ্ছে। fonts.google.com এখানে যদি যাই তাহলে আমাদের অনেক ধরনের ফন্ট আছে। আমরা কোন ফন্টটা ব্যবহার করব? শ্রেণী মোনো দেখে একটু মানে হ্যালোইন টাইপের লাগছে, যেহেতু হ্যালোইন চলছে। এরপরে ক্লিক করি। তাহলে এটা করার পরে এটা আমরা ইউজ করব কিভাবে? এই যে সিলেক্ট দিস স্টাইল সিলেক্ট করলাম। এরপরে দেখেন এখানে কিছু কোড ওরা দিয়ে দিচ্ছে যে আমরা কিভাবে এটা ইউজ করতে পারি। এখানে সরাসরি আমরা HTML এও করতে পারি, আবার আমরা CSS এও ইম্পোর্ট করেও করতে পারি। আপাতত আমরা HTML এ এই লিংকটা কপি করে বসিয়ে দিই। এখানে কেন কপি হচ্ছে না? আচ্ছা, Ctrl+C কপি হবে। তো যেটা নিলাম সেটা হচ্ছে লিংক ট্যাগ, অর্থাৎ এটা আমাকে দিতে হবে HTML এ। আর আমি HTML এ দেব অবশ্যই আমাদের যে স্টাইল ট্যাগ, স্টাইলটা লিংক আপ করেছি তার উপরে দিয়ে দেব। এখানে আমি এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার এটা আমি সেভ করি। সেভ করার পরে দেখেন এরা বলছে যে আমাকে কোন প্রপার্টিটা ইউজ করতে হবে। এইটা আমাদেরকে ইউজ করতে হবে, অর্থাৎ ফন্ট ফ্যামিলি। তো এখানে আমি যদি দিয়ে দিই ফন্ট ফ্যামিলি ওইটা, তাহলে আমরা ওই লেখাটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এভাবে আমরা এক্সটার্নাল ফন্টটা ইউজ করতে পারি। শুধু এক্সটার্নাল ফন্ট ইউজ করলে তো হবে না, আমাদের আরো কিছু প্রয়োজন হয়, যেরকম ফন্টের সাইজটা আমরা ছোট বড় করার প্রয়োজন হতে পারে। তো এটা করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ফন্ট সাইজ এটা করে দিতে পারি। ফন্ট সাইজ দিয়ে দিলাম হচ্ছে সাপোজ 20 পিক্সেল। যদি আমরা দিয়ে দিই তাহলে কেমন হবে? তাহলে এটা একটু বড় বড় হয়ে গেল, এরকম ভাবে হবে। আর আমরা স্টাইলটাও চেঞ্জ করে দিতে পারি, ফন্টের স্টাইলটা কেমন হবে। ফন্ট স্টাইল ইটালিক যদি হয় তাহলে একটু বাঁকা হবে। একটু বাঁকা হলো, বাঁকা বাঁকা হয়ে গেল। আর একটা আছে যে ফন্ট ওয়েট, অর্থাৎ ফন্টটা মোটা কেমন হবে। ফন্ট ওয়েট ওজনটা সেটা হচ্ছে বোল্ড আছে, বোল্ডার আছে। এভাবে যদি বোল্ড করে দিই তাহলে সেটা কালো হয়ে গেল, এরকম ভাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ভাবে ফন্ট গুলাও চেঞ্জ করতে পারি। তো আপনারা কি এই যে গুগলের এক্সটার্নাল ফন্ট এটা কি অ্যাড করতে পারেন? কোনটা ভাই? এই যে এখন যেটা করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা তো দেখলামই যেভাবে করতে হয়। আচ্ছা, মানে করতে হয়, ঠিক আছে। এখন আপনারা কি কোড করছেন? জি না ভাইয়া। ভাই, আমি করতেছি না এগুলা। আচ্ছা, আপনারা কি এটা অ্যাড করতে পারবেন তো? হ্যাঁ ভাই, পারবো। হ্যাঁ ভাইয়া পারবো। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে এটা দিলাম আমরা HTML এ। আর এখানে যেটা আছে আরেকটা, ইম্পোর্টটা ভাইয়া। এই যে এখানে, হ্যাঁ, এই যেটা ইম্পোর্ট আছে, এটা আমরা এই ভেতরের টুকু কপি করে নেব। স্টাইল ট্যাগটা আমাদের দরকার নেই, এটা আমরা শুধু লিংক দিয়ে একটু কপি করে নিলেই হবে ওখানে যায়, মানে ইম্পোর্টের। ওখানে যায় লিংক লিখে একটু ইম্পোর্ট করতে হবে না? না, লিংক না, এটা স্টাইলের ট্যাগের ভিতরে যেটা আছে সেটা, অর্থাৎ ওই যে @সাইন তারপর হচ্ছে ইম্পোর্ট, এতটুকু। স্টাইল ট্যাগ দরকার নাই, যেহেতু আমরা এক্সটার্নালি দিয়ে দেবো এখানে। তো এটা আমরা ইম্পোর্ট করব একেবারে উপরে, ঠিক আছে। একেবারে উপরে ইম্পোর্ট করে দিলাম, ইম্পোর্ট দিয়ে ইউআরএলটা আমরা দিয়ে দিলাম। এটা দেবো আমরা সিএসএস ফাইলে। যেহেতু আমরা এখানে ইম্পোর্ট করলাম সেহেতু আমাদের এখানে আর দরকার নেই, এটা আমরা কেটে দিতে পারি বা আমি কমেন্ট করে রাখি। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা কোনো পরিবর্তন দেখতে পাবো না, কারণ এখান থেকে আসছে না, ঠিকই আমাদের সিএসএস ফাইল থেকে আমরা এই ফন্টটা পেয়ে যাচ্ছি। ভাইয়া প্রত্যেকটা লাইনের জন্য যে প্রত্যেক ধরনের ফন্ট ইউজ করি, মানে একটা ডিজাইন তৈরি করলাম, ওখানে বিভিন্ন ধরনের হয়তো একটা প্যারাগ্রাফ ইউজ করলাম,
এখন বিভিন্ন প্যারাগ্রাফের জন্য বিভিন্ন ধরনের ফন্ট দরকার, তাহলে কি করব? তাহলে এই যে ফন্ট ফ্যামিলির ভিতরে আমি বলে দিলাম না, জি এইটা একটা কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে যে তুমি এই লাইনে এক ধরনের ফন্ট দিতে চাচ্ছ, জি এই লাইনে অন্য ধরনের ফন্ট, জি ঠিক আছে? তো তুমি এখানে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তুমি একটা ট্যাগের ভিতরে নিয়ে নেবে। সাপোজ তুমি একটা স্প্যান ট্যাগ নিয়ে নাও, নিয়ে যতটুকু তোমার প্রয়োজন হুম, ততটুকু তুমি নিয়ে নাও, নিয়ে ওর ভিতরে দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে এই স্পেনে একটা ক্লাস দিয়ে দাও, তুমি দিয়ে দাও মাই ফন্ট। হ্যাঁ, ওকে, তুমি ক্লাস দাও বা অন্য যে কিছু দাও, দিতে পারো তোমার যেটুকু প্রয়োজন। এরপরে মাই ক্লাস, মাই ফন্ট মাই না ভাইয়া? ফন্ট, হ্যাঁ মাই ফন্ট, এটার ভিতরে তুমি যে ফন্ট ফ্যামিলি তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। ডিফল্ট ভাবে আছে কি যে হেলভেটিকা আছে, মেবি আমি হেলভেটিকা HALVETIC, আমি জানি না বানানটা ঠিক হলো কিনা। ডিফল্ট কিছু ফন্ট আছে, এটা যদি আমি দিয়ে রিফ্রেশ করি, আচ্ছা কোনো, এই যে একটু মনে হয় চেঞ্জ মনে একটু হচ্ছে। পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু আর ওই ফন্ট না, এখানে আমরা যেটা দিলাম সেটা। তো এইভাবে তুমি যেখানে যেভাবে প্রয়োজন সেভাবে তুমি চেঞ্জ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ তোমার ওই জায়গাটুকু দরকার হবে এবং তার চেঞ্জটা করে দেবে তুমি। এখন এই ফন্টটা তুমি এখানেও ইউজ করতে পারো, আবার একইভাবে স্প্যানের ভিতরে এতটুকু দিয়ে, এতটুকু তুমি স্প্যানের ভিতরে দিয়ে দাও এবং এখানে তুমি ওই ক্লাসটা আবার বসাই দাও। এই যে এতটুকু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? জি এইভাবে করা যায়। আচ্ছা, এর পরবর্তীতে আর কি আছে? ফন্টস, ফন্ট ফ্যামিলি, যেখানে অনেকগুলো ডিফল্ট যেগুলো ইনস্টল করা থাকে বা ব্রাউজার সাপোর্ট করে ডিফল্ট ভাবেই, এগুলো এখানে দিয়ে দিয়েছে। এরিয়াল, হেলভেটিকা, সান্স সেরিফ, তারপরে হচ্ছে লিউসিডা বা লিউকিডা, কনসোল, এরকম ইম্প্যাক্ট, মানে ক্যারো, ক্যারকোলা, এরকম যেগুলো আছে সেগুলো ব্যবহার করে। তারপরে যে এখানে গুগল ফন্ট, গুগল ফন্টটা তো আমি দেখিয়ে দিলাম কিভাবে ইউজ করতে হয়। আর এরপর হচ্ছে যে আইকন, আইকনটা অনেকটা হচ্ছে ইয়ের মতো, আমরা কিভাবে ইউজ করতে হয় দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের কিছু লিংক দিয়ে দরকার হবে। আমরা যে সকল আইকন ইউজ করি সেগুলো মূলত ফন্ট অসামের আইকন। তো ফন্ট অসাম হচ্ছে একটু ঝামেলা করছে এখন। হ্যাঁ, তো ফন্ট অসাম যতক্ষণ 5 পর্যন্ত ছিল তখন তারা হচ্ছে একটা যে এরকম লিংক দিয়ে দিত আমাদেরকে, এরকম যেরকম ভাবে লিংক দিয়ে দিয়েছে এরকম একটা লিংক দিয়ে দিত সিএসএস এর। কিন্তু ফন্ট অসাম 6 আসার পর থেকে তারা একটু ঝামেলা করে, লিংক দেয় না, তাদেরকে ইমেল দিয়ে এরকম একটা জাভাস্ক্রিপ্ট দরকার হয়। তো এটা আমরা পরে কোনো এক সময় দেখবো। আমরা আরেকটা বাইপাস সিস্টেম করতে পারি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে CDN JS, এখানে যেতে পারি। এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা কোনটার আসলে লিংক চাচ্ছি, এখানে সব কিছু লিংক দেওয়া যায়, মানে যতগুলো আমরা লিংক ব্যবহার করতে পারি। দেখো এদের দেখেন এদের এখানে কতগুলো আছে, প্রায় 3945টা লাইব্রেরি আছে। তো এখান থেকে আমরা ফন্ট অসামটা মানে সার্চ করব। ফন্ট অসাম, এই যে এখানে ফন্ট অসাম 5.15 এটা আছে। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে তার ইয়েতে যাব এবং অনেকগুলা আছে। আমরা যেটা নিব সেটা হচ্ছে all min.css, এটা নিব এবং এটা কপি ট্যাগ, কপি ইউআরএল, আমার ট্যাগটাই দরকার, আমি কপি ট্যাগ করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি HTML এর ভিতরেই পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এখন ফন্ট অসামের যতগুলা আইকন আছে আমি আমার ব্রাউজারে ব্যবহার করতে পারবো। এখন ফন্ট অসাম আইকন ব্যবহার করার কিছু নিয়ম আছে, আমরা চাইলেই তো সেরকম ভাবে ব্যবহার করতে পারবো না। ফন্ট অসাম যে নিয়মটা বলে দিয়েছে আমাদেরকে সেইভাবেই ব্যবহার করতে হবে। তো আমরা কি আইকন ইউজ করতে চাচ্ছি এখানে? সাপোজ আমাদের ওয়েবসাইটে আমরা একটা ফর্ম বানাবো, সেই ফর্মের ভিতরে আমরা আমাদের হচ্ছে যে পাসওয়ার্ডের জন্য একটা মানে চাবি থাকে না, চাবি আইকন দরকার। তো আমরা এখানে লিখে দেব
কি আইকন ফন্ট অসাম, ঠিক আছে, কি আইকন ফন্ট অসাম। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ফন্ট অসামের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। ফন্ট অসামের ওয়েবসাইটটা খুবই স্লো, সে কারণে আমরা একটু ধৈর্য ধরি। আচ্ছা, এখন এখানে চলে আসছে, অর্থাৎ এটা কেমন হবে দেখতে এটা দেওয়া আছে। তো এখান থেকে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে এই যে কপি এইচটিএমএল, এইটা আমার দরকার। এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার যেখানে প্রয়োজন, আমার ওয়েবসাইটের যেখানে প্রয়োজন সেখানে আমি এটা বসিয়ে দিলাম। এবার যদি বসিয়ে দিয়ে আমি রিফ্রেশ করি, তাহলে ওই যে চাবি আইকনটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা আরো অসংখ্য আইকন পেতে পারি। ফন্ট অসমে অসংখ্য হাজার হাজার আইকন আছে। আমরা সাপোজ আমরা ইমেইল আইকন চাচ্ছি, ইমেল আইকন ফন্ট অসম। এটার জন্য যাই, তাহলে যে ইমেল আছে এখানে সার্চ করলাম, মানে ক্লিক করলাম কোনটা আসে দেখি। চলে ভাই আসছে। ফন্ট অসামের ওই আইকনটা কোথায় কপি মানে কপিটা পেস্ট করলেন কোথায়? সেটা আমি এইচটিএমএল এ যে কোনো জায়গায় যেখানে তোমার প্রয়োজন সেখানে ওইটা ও তুমি পেস্ট করে দাও। আচ্ছা, এরপর থেকে এখান থেকে আমি পছন্দ করব কোনটা আমার প্রয়োজন, যেটা ভালো লাগে। এটা আমার খোলা খুব ভালো লাগছে, এটা আমি ক্লিক করলাম, একটু ওয়েট করি, আসবে। আচ্ছা, এরপর আসার পরে এই যে এখানে যে কপি এইচটিএমএল, এটা আমি কপি করে নিলাম। কপি করে ওইটার পাশে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো ইমেল। তো এভাবে আমরা আইকন গুলো তো আমাদের আসলে তৈরি করা কষ্টকর হয়ে যাবে, আমরা তো পারবো না। এই কারণে আমরা এরকম ভাবে ফন্ট অসামের আইকন গুলো ব্যবহার করে থাকি। তো অনেক সময় আমাদের ফ্ল্যাট আইকন গুলো প্রয়োজন হয় ব্যবহার করা। আর ফ্ল্যাট আইকন গুলা ব্যবহার করার জন্য অনেক সময় ইমেজ দিয়েও আমরা আইকন তৈরি করি, অথবা অনেক সময় এসভিজি ফাইল দিয়েও আইকন তৈরি করা হয়। সেটা পরবর্তীতে আমরা ধীরে ধীরে দেখব। এখানে আপাতত আইকনের জন্য এরা ফন্ট অসামটাই ব্যবহার করেছে। আচ্ছা, তো এখানে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার আসলে তেমন কোনো প্রয়োজন নাই। এর ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলে তারা এই লিংকটা দিয়ে দেয়, অর্থাৎ এক একটা ইউজারের জন্য এক এক রকম। এটা হচ্ছে এক এক ইউজারের জন্য এক এক রকম, আর ইউজটা কিন্তু একই রকম। অর্থাৎ লিংক আমি যেভাবে দিই, আমি লিংকের ভিতরে দিই বা জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা লিংক করে দিই, ইউজটা আমরা একইভাবে করতে পারবো। তারপর রেজিস্ট্রেশন করে এই লিংকটা ইমেইলে দিয়ে দেবে তারা, এই লিংকটা ব্যবহার করেও করতে পারবেন, সমস্যা হবে না। আর এরা এখানে বুটস্ট্র্যাপের আইকনটা মানে জেনারেট করা মানে কিভাবে এই করে সেটা দেখেছে। আমরা বুটস্ট্র্যাপ যখন করব তখন এটা দেখব, এখন আপাতত প্রয়োজন নাই। তো এই মোটামুটি ভাবে আমরা হচ্ছে আইকন আমরা ইউজ করতে পারি, এভাবে আমরা ফন্ট ইউজ করতে পারি। এর পরে গিয়ে আচ্ছা, লিংকস তো আছে, লিংক আমরা ব্যবহার করা শিখি। ও আচ্ছা, এটা হচ্ছে যে লিংক, এই লিংক অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে কাজ করেছে। আচ্ছা, আজকে পর্যন্তই থাক নাকি? আমার মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, আর আমি শারীরিকভাবে একটু অসুস্থ আছি। আমার মনে হচ্ছে মাথা ধরে গেছে একেবারে বক বক করতে করতে। ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে ভাইয়া। আছে ভাই। ভাইয়া এই পর্যন্ত। আচ্ছা, অনেকগুলো টপিকস কিন্তু আজকে কভার করে ফেললাম, আমি মানে খুব দ্রুত আগাচ্ছি। জি ভাইয়া, সমস্যা নেই ভাইয়া। কোনো হোম টাস্ক? হোম টাস্ক বলতে কি দেওয়া যায়? এই আপনার সিএসএস এইটুকু যা শিখলাম এটার উপর কোনো ডিজাইন? আচ্ছা, আমি নিজেরা যেটা যেটা পারি, যতদূর পারি এটুকুর মাধ্যমে। সেটা করা যেতে পারে, দেখি আমি একটু খুঁজে দেখি তাহলে আপনাদের জন্য এটা দেওয়া যায় কিনা। আচ্ছা, আগামীকালকে তো ক্লাস নাই তাই না? জি না। না, আচ্ছা, আগামীকাল শুক্রবার, আগামীকালকে কোনো ক্লাস নাই। এক কাজ করেন, আপনারা প্র্যাকটিস করেন, আর আমি এর মাঝখান থেকে কোনো একটা ইমেজ ফাইল অথবা কিছু একটা দিয়ে দেবো আপনাদেরকে, মানে হোমওয়ার্কের। মানে মেসেঞ্জারে? হ্যাঁ, মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আপনি আচ্ছা। সুস্থ হয়ে ওঠেন।
ধন্যবাদ সবাইকে।